দশম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্নের সমাধান। এই প্রশ্নের সমাধানে যদি কোথাও কোনো ভুল দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। আমরা কৃতজ্ঞ থাকবো আপনার কাছে এবং আপনাকে অগ্রিম ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। আর ভিডিওটা বারংবার দেখবেন, তাহলে এই বিসিএস পরীক্ষার সম্বন্ধে ভালো একটা আইডিয়া আপনার জন্মাবে এবং এটা আপনার সাফল্যের চূড়ায় পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। দশম বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাধান। নাম্বার 1, আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে। দেখেন 4টা অপশন আছে, এর মধ্য থেকে হবে পর্তুগিজ ভাষা হতে। নাম্বার 2, শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান নাম্বার বি, ময়রস্যু, ময় দীর্ঘ, মূর্ধন্যশয় রেফ রস্যু, মুমূর্ষু। শুদ্ধ বানান সঠিক উত্তর বি। গুরু চণ্ডলী দোষমুক্ত কোনটি? সঠিক উত্তর সব দাহ। নাম্বার সি, সব দাহ। নাম্বার 4, কবর নাটকটির লেখক? উত্তর মনির চৌধুরী। নাম্বার বি, কবর নাটকটির লেখক মনির চৌধুরী। নাম্বার 5, উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? উত্তর সি, সাপও মরে লাঠিও না ভাঙে। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? নাম্বার সি, সাপও মরে লাঠিও না ভাঙে। শুদ্ধ বাক্য কোনটি? কোশ্চেন নাম্বার 6, শুদ্ধ বাক্য কোনটি? খেয়াল করুন বন্ধুরা, সঠিক উত্তর নাম্বার ডি, দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। নাম্বার 7, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়? নাম্বার বি, উত্তর ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কোশ্চেন নাম্বার 8, রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ? রত্ন যোগ আকর। ডি, শেষেরটা, রত্ন যোগ আকর। তাহলে রত্ন যোগ আকর সমান সমান রত্নাকর।
কোশ্চেন নাম্বার 9, কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে? কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে? উত্তর পাকা পাকা আম। কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোশ্চেন নাম্বার 10, কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? উত্তর অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোশ্চেন নাম্বার 11, বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক বিশু দে। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক বিশু দে। কোশ্চেন নাম্বার 12, অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। আর অগ্নিবীণাকে লিখেছেন আপনারা তো সবাই জানেন, কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 13, শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত উপন্যাসের নাম। এটি একটি উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত একটি উপন্যাসের নাম। মনে রাখবেন, অনেকে ভুল করে আবার কবিতা লেখে, কবিতার নাম এটা লিখে দেয় অনেকে, কিন্তু একটু খেয়াল করবেন শেষের কবিতা, যদিও কবিতা লেখাটা আছে কিন্তু এটা আসলে একটা উপন্যাস। কোশ্চেন নাম্বার 14, কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয় বা হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়? মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। নিম হচ্ছে একটি বিদেশি উপসর্গ, খেয়াল রাখবেন। তাহলে নিম এর সঙ্গে রাজি যুক্ত হয়ে নিমরাজি হয়েছে। নিমরাজি হচ্ছে বিদেশি উপসর্গ ব্যবহৃত একটি শব্দ। কোশ্চেন নাম্বার 16, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা। তার মানে এই গানটি কে রচনা করেছেন? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। কোশ্চেন নাম্বার 17, কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। কোশ্চেন নাম্বার 18, বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? গিরিশচন্দ্র সেন। তাকে ভাই গিরিশচন্দ্র সেনও বলা হয়ে থাকে। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? গিরিশচন্দ্র সেন।
Question number 19. Choose the correct alternative to complete the sentence. He dash to see us. He had been able to. The answer is would come. He would come to see us. He had been able to. Question number 19. Choose the correct alternative to complete the sentence. He dashed to see us. He had been able to. আমরা জানি ইফ যুক্ত ক্লজের পরে যে ক্লজটা হয়, ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে পরবর্তী ক্লজটা হয় ফিউচার ইনডিফিনাইট। আবার ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে পরবর্তী ক্লজটা হয় পাস্ট ইনডিফিনাইট অথবা পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স। Question number 19. Choose the correct alternative to complete the sentence. He dashed to see us. He had been able to. এখানে আনসারটা ভুল দেওয়া আছে, would come হবে না, এখানে হবে would have come. He would have come to see us. He had been able to. এখানে would have come কেন হবে? কারণ আমরা জানি if যুক্ত ক্লজটা যদি অথবা had যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী ক্লজটা হবে ফিউচার ইনডিফিনাইট, এবং ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে পরবর্তী ক্লজটা হবে পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে উড হ্যাভ। অন দ্য আদার হ্যান্ড, ইফ যুক্ত ক্লজ অথবা হ্যাড যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে পরবর্তী ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স হবে সেটা। তাহলে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হতে গেলে উড হ্যাভ এবং ভি3 লাগবে। তাহলে এখানে নাম্বার বি ইজ কারেক্ট, উড হ্যাভ কাম। ইফ যুক্ত ক্লজটা, আই রিপিট, ইফ যুক্ত ক্লজটা যদি অথবা হ্যাড যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্টে হয় তাহলে পরবর্তী যে ক্লজটা হবে ওটা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স হবে। উড হ্যাভ এবং ভি3 আনতে হবে পরবর্তী ক্লজের মেন ভার্বের জায়গায়। তাহলে এখানে ইফ যুক্ত ক্লজ অথবা হ্যাড যুক্ত ক্লজটা পরে চলে গেছে, তাহলে পরবর্তী যে ক্লজটা ছিল ওটা আগে চলে আসবে, তাহলে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স হবে এখানে। তাহলে একটা হ্যাভ তো অবশ্যই থাকতে হবে পারফেক্ট হতে গেলে, আর উডের পরে উড যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে হি, তাহলে কি হবে? হি উড হ্যাভ কাম, হি উড হ্যাভ কাম টু সি আস, হি হ্যাড বিন এবল টু। নাম্বার বি। Number 20, choose the correct sentence. I asked Javed if he had passed. I asked Javed if he had passed. এখানে correct answer is B. I asked Javed if he had passed. দেখুন if এর পরে সাধারণত যদি ফার্স্ট পারসন হয় তাহলে এটা যেহেতু ইনডিরেক্ট ন্যারেশন, এই জন্য if এর পরে যদি ফার্স্ট পারসন হয় তাহলে ডিরেক্ট ন্যারেশনের যে রিপোর্টিং ভার্বটা থাকবে সেই ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তাহলে এখানে সাবজেক্টকে আই এবং অবজেক্টকে জাবেদ। তাহলে ইফ এর পরে দেখেন হি আছে, তার মানে জাবেদ, এখানে ইউ ছিল, এজন্য ইউ অবজেক্টকে ফলো করবে, অবজেক্ট জাবেদ, অবজেক্ট হচ্ছে জাবেদ, আর জাবেদ থার্ড পারসন সিঙ্গেল নাম্বার, আর যেহেতু ইফ এর পরে ওটা সাবজেক্টের জায়গা, কারণ ভার্বের আগে সাবজেক্ট বসে, এজন্য হি হয়েছে, এবং ওইটা পাস্ট টেন্স ছিল,
রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্স হওয়ার কারণে, যেহেতু এর আগেরটাও রিপোর্টিং ভার্বটা ছিল পাস্ট টেন্স, এই জন্য পাস্ট টেন্স মিলে রিপোর্টিং স্পিচটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে গিয়েছে। এই জন্য আই আস্কড জাভেদ ইফ হি হ্যাড পাস্ট, নাম্বার বি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 21, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সেন্টেন্সগুলো ভালো করে পড়ুন এবং গ্রামাটিক্যালি এবং বিভিন্নভাবে দেখুন যে কোনটা সঠিক হতে পারে। Each of the three boys got a prize. এফ ইউ এর পরে আর থ্রি বসে না, এফ ইউ এরপরে সরাসরি নাউন হবে, কিন্তু নাউনটা একটু দূরে, অফ দ্য থ্রি এর পরে চলে গিয়েছে, এই জন্য এটা রং, মিস্টেক। তারপরটা দেখি, নাম্বার সি দেখি, এভরি অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, এটাও ভুল। অল অফ দ্য থ্রি বয়েজ, এটাও ভুল, কারণ অলের পরে সরাসরি কি হবে, সরাসরি নাউন হবে। এখানে থ্রি বয়েজ দেওয়া আছে, তাহলে থ্রি হবে না, কোনো সংখ্যাবাচক ওইভাবে হবে না, এই জন্য নাম্বার ডিও ইনকারেক্ট। তাহলে নাম্বার বি ইজ কারেক্ট, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, মানে তিনটা ছেলের প্রতিটা ছেলেই প্রাইজ পেয়েছে, পুরস্কার পেয়েছিল। কোশ্চেন নাম্বার 22, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন নাম্বার এ, দ্য ম্যান দ্যাট সেইড, দ্য ম্যান প্রথমেই ভুল আছে, এটা এর জন্য একটা হবে না। দ্য ম্যান, ম্যান হচ্ছে ব্যক্তিবাচক একটা ওয়ার্ড, আর ব্যক্তিবাচক ওয়ার্ডের পরে হু হয় রিলেটিভ প্রোনাউন হিসেবে, তাহলে দ্যাট হবে না। নাম্বার সি দেখি, দ্য ম্যান দ্যাট, এখানেও ভুল আছে। সাধারণত দ্যাট অথবা হট অথবা হুইচ এইগুলোর আগে অব্যক্তিবাচক অথবা বস্তুবাচক ওয়ার্ড থাকবে। নাম্বার ডি দেখি, দ্য ম্যান হুইচ, এটাও হবে না, কারণ দ্য ম্যান এরপরে হু থাকবে রিলেটিভ প্রোনাউন হিসেবে। তাহলে আমার আনসার বি, বি ইজ কারেক্ট, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ আ ফুল। Question number 23, choose the correct answer. How long did you wait till he came? যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, এজন্য পরবর্তী কনজাংশনের পরেও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং একটা ক্লজ হবে। ক্লজ হচ্ছে বড় বাক্যের অংশ বিশেষ অথবা খণ্ড বাক্য যার মধ্যে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবেই, এরপরে অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন বা এক্সেট্রা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ম্যান্ডেটরি একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবেই। ভার্বের আগে যেটা বসে সেটা সাবজেক্ট, অথবা ভার্বের কাছে যদি আমরা প্রশ্ন করি কে বা কারা দ্বারা, তাহলে আমরা পাবো সাবজেক্ট। আর ভার্বের কাছে যদি প্রশ্ন করি কি, কাকে বা কাদেরকে দ্বারা, তাহলে আমরা পাবো অবজেক্ট। সাবজেক্ট বসে ভার্বের আগে এবং অবজেক্ট বসে ভার্বের পরে। আর ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা সেন্টেন্সের পার্সন, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট টু মাই ভিলেজ টু মিট মাই ফ্রেন্ড, তাহলে আই ওয়েন্ট টু মাই ভিলেজ, এখানে আমি যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করি তাহলে আই গো টু মাই ভিলেজ টু মিট মাই ফ্রেন্ড, তাহলে এখানে টু মিট, যখন পাস্ট টেন্স ছিল তখনও টু মিট, যখন প্রেজেন্ট টেন্স তখনও টু মিট। তাহলে টু মিট হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এটা চেঞ্জ হচ্ছে না। আর গো অথবা ওয়েন্ট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব শিখে ফেললাম। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা সেন্টেন্সের টেন্স, পার্সন এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, ইট ইজ কল্ড ফাইনাইট ভার্ব। আর যেটা চেঞ্জ হয় না, দ্যাট ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব। তাহলে ক্লজ হচ্ছে বড় বাক্যের অংশবিশেষ যার মধ্যে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবেই। তাহলে এখানে ক্লজ হলো, তাহলে দেখি এখানে যে ক্লজটা হচ্ছে টিল হি কেম, একটা সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে কনজাংশনের পরে।
B is correct. Till he came. 24. What will be the correct preposition to complete the sentence? I am not bad dash tennis. আমরা জানি ব্যাডের ব্যাড অ্যাট ব্যাডের পর অ্যাট বসে। ব্যাড অ্যাট মানে গুড অ্যাট মানে দক্ষ, আর ব্যাড অ্যাট মানে তাহলে অদক্ষ। I am not bad at tennis. Number B is correct. Question number 25. What is the antonym of gentle? Gentle আমরা জানি নম্র, ভদ্র, শান্তশিষ্ট। আর রুড মানে হচ্ছে যে নম্র না, ভদ্র না, কর্কশ টাইপের, হিংস্র টাইপের, সেটা হচ্ছে রুড। তাহলে কারেক্ট আনসার ইজ ডি, রুড। আর এখানে যদি সিনোনিম বলতো তাহলে লিখতাম মডেস্ট। জেন্টেল আর মডেস্ট এটা একটা সিনোনিম। Question number 26. What is the synonym of jovial? Jovial মানে প্রফুল্ল টাইপের, উৎফুল্ল টাইপের, এমন মানুষ, হাসি খুশি টাইপের। তাহলে আনসার ইজ এ, জলি। তাহলে জোভিয়াল এর সিনোনিম হচ্ছে জলি। Question number 27. What is the synonym of competent? Competent মানে হচ্ছে দক্ষ, এবং এটা হচ্ছে পার্ট অফ স্পিচের দিকের থেকে একটা অ্যাডজেক্টিভ। তাহলে ক্যাপাবল, ক্যাপাবল মানে সক্ষম অথবা দক্ষ। তাহলে কম্পিটেন্ট এর সিনোনিম হচ্ছে ক্যাপাবল। সিনোনিম মানে সমার্থক শব্দ, যেমন হাত, হস্ত, পানি, জল, রাত, নিশি, রজনী, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। দুঃখ, দুঃখ, আর যদি বিপরীত বলি অ্যান্টোনিম, যেমন দুঃখ এর অ্যান্টোনিম অথবা বিপরীত শব্দ হবে সুখ বা আনন্দ। আর দুঃখ এর সিনোনিম হবে কষ্ট, বিরহ, বেদনা। তাহলে সিনোনিম মানে প্রতিশব্দ বা সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এটা মনে রাখবেন। Question number 28. Who is the author of A Farewell to Arms? আর্নেস্ট হেমিংওয়ে। তাহলে A Farewell to Arms এটার অথর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। Question number 29. Who is the author of Animal Farm? জর্জ অরওয়েল। তাহলে অ্যানিমাল ফার্ম কে লিখেছেন? জর্জ অরওয়েল। Question number 30. Who is the author of India Wins Freedom? The writer is আবুল কালাম আজাদ। খুবই বিখ্যাত একজন, জগৎ বিখ্যাত একজন মানুষ আমরা জানি, এবং তার অনেক কথা আমাদের জীবনে অনেক বেশি কার্যকরী ভূমিকা রেখেছে আমরা জানি। যেমন আমরা স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যেটা আমাদের ঘুমাতে দেয় না। কত বড় একটা কথা, যদি ডিপলি থিঙ্কিং করে থাকেন তাহলে এর ইম্পর্টেন্স অনেক বেশি। আসলে তাই, এই যে আপনারা ভিডিওটি দেখছেন, এর কারণ হচ্ছে আপনাদের মনে একটা স্বপ্ন আছে, আর সময় নষ্ট করে ভিডিওটা দেখতেছেন এবং এর থেকে অনেক কিছু শিখতেছেন। তাহলে আপনাদের স্বপ্ন, কারণ আপনারা অন্য কাজও তো করতে পারতেন, আনন্দও করতে পারতেন এই সময়টা বাদ দিয়ে। এজন্য স্বপ্ন থাকলে ঘুমাতে দেয় না আসলেই। তাহলে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা লিখেছেন আবুল কালাম আজাদ। Question number
31. What kind of noun is cattle? নাউন আমরা জানি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে গণনার যোগ্য, আনকাউন্টেবল মানে যে যা গণনা করা যায় না। কাউন্টেবল যদি এক্সাম্পল বলি তাহলে ট্রি, টেবিল, চেয়ার, পেন, বুক, এগুলো এক একটা করে গণনা করা যায়। কিন্তু আমি যদি বলি ওয়াটার, মিল্ক, স্যান্ড, ল্যান্ড, এগুলো কিন্তু গণনা করা যায় না। তারপর রাইস, হেয়ার মানে চুল, এগুলো গণনা করা যায় না। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর সাধারণত বৈশিষ্ট্যগত দিক থেকে নাউন পাঁচ প্রকার। সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? আমরা জানি নাউন দুই প্রকার প্রধানত, কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল হচ্ছে যে নাউনটা গণনা করা যায়, যেমন চেয়ার, টেবিল, বুক, ম্যান, মোবাইল, কম্পিউটার, এগুলো গণনা করা যায়। অন দ্য আদার হ্যান্ড যদি বলি আনকাউন্টেবল নাউন, তাহলে হেয়ার মানে চুল, মিল্ক, ওয়াটার, হানি, স্যান্ড মানে বালু, এগুলো কি গণনা করা যায়? গণনা করা যায় না। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর সাধারণত বৈশিষ্ট্যগত দিক থেকে নাউন পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে ক্যাটেল, ক্যাটেল মানে একসঙ্গে যখন অনেক আহ, অনেককেই বোঝায়, একটা বুঝাবে না, সমষ্টিগতভাবে অনেককেই বোঝাবে, একসঙ্গে অনেকগুলোই থাকবে একসঙ্গে, এটা হচ্ছে সমষ্টিগতভাবে থাকবে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেক্ট মানে সংগ্রহ করা, আর সংগ্রহ করে যখন একসঙ্গে গাদাগাদি করে বা মিশিয়ে রাখা হয় অনেকগুলো, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এভাবে মনে রাখবেন। মনে রাখার অনেক কৌশল আছে, যেটা আপনার সুবিধা হয় সেভাবে মনে রাখবেন। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো একটা জব পাওয়া লাইফে, যেভাবেই হোক, যেভাবেই আপনারা কৌশল করে রাখুন না কেন, our main target is to get a good job in our life. তাহলে ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন। আর প্রপার নাউন যদি বলতো যে বাংলাদেশ, আমেরিকা, ইন্ডিয়া, চায়না, এগুলো দেশের নাম, অথবা রহিম, করিম, জব্বার, এগুলো হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট নাম। আর কমন নাউন হচ্ছে সাধারণ, যেমন আমরা মানুষ, পশু, গাছপালা, নদী, খাল, বিল। এর মধ্যে আবার যদি ডিপলি ঢুকি তাহলে প্রতিটারই নাম আছে। ওই যে প্রতিটা এক একটার নামই, মানুষের মধ্যে ঢুকলে রহিম, করিম, জব্বার, সামিরা, লিমা, এই নামগুলো আমরা যে পাবো, এগুলো হচ্ছে প্রপার নাউন। আর যখন ভাষা ভাষা নাম থাকবে, এই যে একটু আগে বললাম যে ফল, মানুষ, পশু, পাখি, নদী, তারপরে দেশ, এগুলো হচ্ছে কমন নাউন। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুগত যে নামগুলো থাকে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, বস্তু জাস্ট, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো পরবর্তীতে আলোচনা করব, আমাদের সঙ্গে থাকলে ইনশাল্লাহ শিখতে পারবেন। হোয়াট কোশ্চেন নাম্বার 32, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? এই যে একটু আগে বললাম যে কমন নাউন গুলো কি, সাধারণত মানুষ, পশু, পাখি, গাছপালা, ছেলে মেয়ে, এগুলো হচ্ছে কমন নাউন। তাহলে এখানে হচ্ছে কমন নাউন ইজিলি বুঝতে পারতেছি গার্ল, কারণ কোন গার্ল আমরা নির্দিষ্ট না। যখন গার্লের মধ্যে ঢুকবো আমরা, তখন যেমন মানুষের মধ্যে ঢুকবো, তখন আমরা প্রপার নাউন পাবো। তাহলে গার্ল, এই গার্লের মধ্যে যদি আমরা দেখি তাহলে গার্ল কোন গার্ল? এর কি লিমা, সামিরা, নয়না, নাকি দীপা, কে এসে? এই যে এক একটা নাম, ওটা হচ্ছে প্রপার নাউন। আর যখন ভাষা ভাষা বুঝাবে তখন এটা কমন নাউন। তাহলে আনসার ইজ সি, গার্ল ইজ কমন নাউন। বয় যদি থাকতো তাহলে এটা কমন নাউন হতো, কারণ কোন বয় আমরা তো জানি না। বয়ের মধ্যে ঢুকলে ইন্ডিভিজুয়ালি যখন আমরা আইডেন্টিফাই করব তখন বুঝতে পারবো যে এটা প্রপার নাউন। আর ভাষা ভাষা বুঝালে কমন নাউন। কোশ্চেন নাম্বার 33, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট?
তাহলে হোয়াইট এলিফ্যান্ট মানে আমরা জানি অনেক বেশি ব্যয়বহুল এমন কিছু। তাহলে আনসার ইজ বি, আ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পসেশন। এ হচ্ছে এখানে আর্টিকেল, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, কস্টলি অ্যাডজেক্টিভ অর কনজাংশন, ট্রাভেলসাম অ্যাডজেক্টিভ, পসেশন নাউন। পরবর্তীতে আপনাদের নাউন কিভাবে চিনবেন, অ্যাডজেক্টিভ কিভাবে চিনবেন, অ্যাডভার্ব কিভাবে চিনবেন, সবগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। কোন ওয়ার্ডের শেষে শেষে যদি থাকে TION, SION, MENT, ICS, EE, AR, ING, SHIP, DOM, আরো অনেক কিছু যখন থাকবে, CE, CY, এগুলো থাকলে মনে করবো নাউন। আর যখন কোনো ওয়ার্ডের শেষে যদি TIVE, SIVE, OUS, ডি, ED, NT, ING, LOY, ED, FUL, ABLE, ISAS, এগুলো যদি থাকে তখন আমরা ওইগুলো মনে করব অ্যাডজেক্টিভ। এগুলো পরবর্তী সময় আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে হোয়াইট এলিফ্যান্ট মানে ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পসেশন। ট্রাভেলসাম তো বোঝেন, সমস্যামূলক কোনো কিছু। কোশ্চেন নাম্বার 34, বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন আকবর। যখন এই কোশ্চেনের উত্তরগুলো আপনারা দেখবেন, সঙ্গের সঙ্গে যে অপশনগুলো থাকবে ওইগুলো দিকেও একটু খেয়াল রাখবেন, কারণ আশেপাশের অপশনগুলো যখন দেখবেন এবং ওর মধ্য থেকে যখন কোনো কিছু বেছে বের করবেন তখন ওইগুলো হৃদয়ে গেঁথে যাবে। কোশ্চেন নাম্বার 34, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন আকবর। প্রিয় বন্ধুরা আমার, যখন আপনারা এগুলো যখন প্র্যাকটিস করবেন, শুধু সঠিক উত্তরের দিকেই খেয়াল করবেন না, আশেপাশে যে অপশনগুলো থাকে ওদিকেও একটু খেয়াল করবেন। কারণ কোন একটা জিনিস যখন আমরা বেছে নিই তখন ওই জিনিসটা কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় আমাদের হৃদয়ে। এই জন্য একটু আশেপাশে অপশন পড়ে, সবগুলো পড়ে তারপরে কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করবেন, তাহলে ইট উইল বি longer lasting in the core of your heart. Question number 35, পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? আনসার সোমপুর বিহার। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। অপশন এ ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 36, বাংলাদেশে চীনামাটির সন্ধান হবে এখানে, হয়তো টাইপিং মিস্টেক। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে, অপশন নাম্বার এ বিজয়পুরে। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে বিজয়পুরে। কোশ্চেনে ভুল ত্রুটি থাকতে পারে, আমার আনসারের মধ্যেও ভুল ত্রুটি থাকতে পারে। অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসাবে মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। আপনারাও স্বাভাবিক মনে নিবেন এবং আহ, ভালো একটা দৃষ্টিতে নেবেন, কারণ ভুল মানুষই করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং অনেক কাজ করতে গেলে একটু ভুল হবে, যে ভুল করবে তার সফলতা বেশি, আর যে ভুল করবে না তার সফলতা খুবই কম, কারণ সে তো চেষ্টাই করেনি। চেষ্টা করলে মাঠে নামলেই তো ভুল হবে, এটাই স্বাভাবিক। আর প্রতিটা ভুলই হচ্ছে মানুষের জীবনে এক একটা সফলতার সিঁড়ি অথবা অলংকার। কোশ্চেন নাম্বার 37, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। কোশ্চেন নাম্বার 38, ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন শায়েস্তা খান। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন শায়েস্তা খান। কোশ্চেন নাম্বার 39, পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুইটি উন্নত জাতের গম শস্য। পাখি ছাড়া
বলাকা ও দোয়েল নামে পরিচিত দুইটি উন্নত জাতের গম শস্য। তার মানে বলাকা এবং দোয়েল এ দুটি হচ্ছে উন্নত জাতের গম। কোশ্চেন নাম্বার 40 অগ্নি কোশ্চেন নাম্বার 40 অগ্নশির, কানাইবাসী, মোহনবাসী, বিট জবা কি জাতীয় ফলের নাম? কলা। তার মানে অগ্নশির, কানাইবাসী, মোহনবাসী, বিট জবা এগুলি হচ্ছে কলার নাম। কোশ্চেন নাম্বার 41 বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। কোশ্চেন নাম্বার 41 বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। কোশ্চেন নাম্বার 42 কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। কোশ্চেন নাম্বার 43 উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান। কোশ্চেন নাম্বার 44 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। কোশ্চেন নাম্বার 45 ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 খ্রিস্টাব্দে। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 46 পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। সার্ক প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সনে। সার্ক প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সনে। কোশ্চেন নাম্বার 48 আরব রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেন কোন দেশ? ইরাক। আরব রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেন ইরাক। কোশ্চেন নাম্বার 49 পিএলও সদর দপ্তর ছিল তিউনিস। পিএলও সদর দপ্তর ছিল তিউনিস। কোশ্চেন নাম্বার 50 জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রগ ভিলি। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রগ ভিলি। কোশ্চেন নাম্বার 51 নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। নিরাপত্তা পরিষদের এশীয় আসনের
বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। কোশ্চেন নাম্বার 52। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। কোশ্চেন নাম্বার 53। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 192টি। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 192টি। কোশ্চেন নাম্বার 54। ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিবালয় অবস্থিত জেদ্দায়। ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিবালয় অবস্থিত জেদ্দায়। কোশ্চেন নাম্বার 55। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? যুক্তরাষ্ট্র। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? যুক্তরাষ্ট্র। কোশ্চেন নাম্বার 56। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। কোশ্চেন নাম্বার 57। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করেন 1945 সালের মে মাসে। কোশ্চেন নাম্বার 58। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম প্যাট্রিস লুমুম্বা। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম প্যাট্রিস লুমুম্বা। কোশ্চেন নাম্বার 59। কোশ্চেন নাম্বার 59। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের অগস্ট মাসে। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের অগস্ট মাসে। কোশ্চেন নাম্বার 60। নিকারাগুয়ার যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্ট্রা। নিকারাগুয়ার যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করেন তার নাম কন্ট্রা। কোশ্চেন নাম্বার 61। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন। কোশ্চেন নাম্বার 62। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। কোশ্চেন নাম্বার 63। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী ইটালিতে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইটালিতে। কোশ্চেন নাম্বার 64। নিচের কোন সংখ্যাটি মৌলিক? 47। এখানে ম্যাথের যে প্রশ্নগুলো আছে বাসায় প্র্যাকটিক্যালি এগুলো করবেন এবং বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সহজ মনে হবে আপনার কাছে। ম্যাথগুলো দেখে নেন, পজ করে করে পরে বাসায় প্র্যাকটিস করতে পারবেন এখানে।
কোশ্চেন নাম্বার 79, নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো ফুয়েল সেল। নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো ফুয়েল সেল। কোশ্চেন নাম্বার 80, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার 81, যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলি হলো লাল, নীল, সবুজ। যে তিনটি মুখ্য রঙের সমন্বয়ে অন্যান্য রং সৃষ্টি করা যায় সেগুলি হলো লাল, নীল, সবুজ। তার মানে লাল, নীল, সবুজ দিয়ে অন্যান্য রঙও তৈরি করা যায়। এগুলি হচ্ছে মুখ্য রং। কোশ্চেন নাম্বার 82, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। কোশ্চেন নাম্বার 83, মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। তার মানে পানির মধ্যে, জলের মধ্যে কিছুটা অক্সিজেন থাকে দ্রবীভূত অবস্থায়, সেখান থেকেই মাছ অক্সিজেন নিয়ে থাকে। কোশ্চেন নাম্বার 84, কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো লৌহ। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানটির জন্য তা হলো লৌহা। কোশ্চেন নাম্বার 85, সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। কোশ্চেন নাম্বার 86, দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইড্রো ভোল্টেজ ব্যবহার করার কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয়। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইড্রো ভোল্টেজ ব্যবহার করার কারণ এতে বিদ্যুৎ অপচয় কম হয়। কোশ্চেন নাম্বার 87, সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। তাহলে সংকর ধাতু হচ্ছে পিতল এবং এই পিতল নির্মিত হয়েছে তামা ও দস্তা মাধ্যমে। সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। কোশ্চেন নাম্বার 88, আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। কোশ্চেন নাম্বার 89, পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কারণ মাধ্যাকর্ষণ বলের জন্য। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না মাধ্যাকর্ষণ বলের জন্য। কোশ্চেন নাম্বার 90, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস।
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। কোশ্চেন নাম্বার 91। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা ত্বরিত শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা ত্বরিত শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। কোশ্চেন নাম্বার 92। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ন বায়ু। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ন বায়ু। মানে বেশি থেকে কমের দিকে যেটা প্রবাহিত হয় যে বায়ুটা, তাকে নিয়ন বায়ু বলা হয়। কোশ্চেন নাম্বার 93। জলজ উদ্ভিদ অনেক ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে। জলজ উদ্ভিদ অনেক ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে। কোশ্চেন নাম্বার 94। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল কোন দেশ? জাপান। কোশ্চেন নাম্বার 95। নিকারাগুয়ার যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্ট্রা। নিকারাগুয়ার যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্ট্রা। কোশ্চেন নাম্বার 96। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সনে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সনে। কোশ্চেন নাম্বার 97। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সনে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সনে। কোশ্চেন নাম্বার 98। কোশ্চেন নাম্বার 98। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখিল মাজার কোথায় অবস্থিত? মহা স্থানে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখিল মাজার কোথায় অবস্থিত? মহা স্থানে। কোশ্চেন নাম্বার 99। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। কোশ্চেন নাম্বার 100। বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের জন্য প্রথম এসেছিল কারা? পর্তুগিজরা। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের জন্য প্রথম এসেছিল পর্তুগিজরা। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটি বারবার শুনবেন এবং এগুলি মুখস্থ করার চেষ্টা করবেন। আশা করি পরীক্ষায় সফলতা লাভ করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি থেকে আপনি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।